এসবিএস মিড লং ব্যাচ 2025-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি ডক্টর সুমাইয়া ফারহিন দিদি। প্রথমে আমাদের প্রোগ্রামটা আমি শুরু করতে চাচ্ছি কিছু ফিলিংস শেয়ারিং এর মাধ্যমে। ফিলিংস শেয়ার করবে আমাদের 2024-এর জুলাই সেশনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে। প্রথমে আমি ফিলিংস শেয়ারিং এর জন্য আম, আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়াঙ্কা মজুমদার আপুকে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার প্রিয়াঙ্কা মজুমদার। 2024 জুলাইতে এসপিএস মিড টার্ম পাশ করেছি। সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আজকের এই অনুষ্ঠানে আসার, যে পাশ করেছি এই জন্য, অনুষ্ঠানে আসার যে যোগ্যতা অর্জন করেছি এই জন্য সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। নতুন যারা পরীক্ষা দিবে সামনে জুলাইতে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, প্লাস আমার ফিলিংস গুলো আমি শেয়ার করতে চাই। আমি 2022 জুলাইতে সিপিএস পার্ট 1 পাশ করি। এরপর লং ব্যাচে ছিলাম, এরপরে আমি এক্সাম ব্যাচে ছিলাম। জার্নিটা বেশ খানিকটাই লম্বা। প্রথম থেকে ক্লাস করা, আসা, ডিএমসি তে ট্রেনিং এ ছিলাম আমি, কোর মেডিকেল ট্রেনিং এ 2 বছর। এরপরে আমি জানুয়ারিতে ফার্স্ট টাইম পরীক্ষা দিই মিড টার্ম। তখন আমার অসপিতে 2 নাম্বার কম ছিল। এরপর আমি জুলাইতে দ্বিতীয়বার দিয়ে পাশ করি। তো পুরো এই সময়টার জার্নিটা আমি খুব অল্প কথায় যদি বলতে চাই, অনেক অনেক বেশি ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। পড়া, বিশেষ করে এই আজকে এই পরীক্ষাটা দিচ্ছি, একটু নম্বর কম আসছে, মন খারাপ, আমাকে দিয়ে মনে হবে না, আরেকটু পড়ি বা দেখি কি হচ্ছে, মানে প্রতিটা জায়গায় এটা একটা নার্ভের যুদ্ধ ছিল। আর বিশেষ করে আমি একটা কথা না বললেই নয়, যে জানুয়ারিতে যখন আমি রেজাল্ট খারাপ হওয়ার পরে রিকভারি ব্যাচে যখন আমি ভর্তি হই, তখন পরীক্ষাগুলো দেওয়ার পরে মনটা খুব খারাপ হতো। বারডেমে আমি ট্রেনিং, মিড টার্মের পরের ট্রেনিংটা আমি বারডেমে করেছি জানুয়ারি থেকে জুন। এরপরে আমি এখন বিএসএমএল তে আছি। তো বারডেমে ট্রেনিং করে পরীক্ষা দেওয়া, ক্লাস করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তখন খুব মন খারাপ হতো, আজকের পরীক্ষাটা এত নাম্বার কম এসছে। তখন আমি রিকভারি ব্যাচের সেই ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা বারবার দেখতাম। এই আজকে নাদিয়া আছে, মুনাদি ভাই, ওনাদের কথাগুলো আমি শুনতাম, বারবার মোটিভেটেড হতে চেষ্টা করতাম যে না, আমি পারবো, আর একটু চেষ্টা করে দেখি। আর নতুনদের উদ্দেশ্যে আমি বিশেষ করে কয়েকটা কথা বলতে চাই, যে আসলে পরীক্ষার প্রস্তুতিটা অনেক দীর্ঘ এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। আজকের আমরা এই পড়ছি, একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি আজকে পারছি না বা আজকে এটা হচ্ছে না, এটা কালকে হবে, বা কালকে হয়নি এটা পরশু হবে, আমাকে দিয়ে হবে। এই জাস্ট এই কনফিডেন্স যে আমাকে দিয়ে হবে, আমি পারবো, মিড টার্মটা আমাকে দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব, এই কনফিডেন্স নিয়ে আমরা এগিয়ে যাই। আর আরেকটা কথা, মিড টার্মটা শুরু হওয়ার পর থেকে, 2020 থেকে শুরু হয়েছে, এরপর থেকে অনেকগুলো ব্যাচ মিড টার্ম পরীক্ষা দিয়েছে। প্রত্যেকবার পরীক্ষার পরে স্যাররা নতুন নতুন টেকনিক, নতুন ভাবে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, নতুন ভাবে কি টেকনিক আরো কম পাস করানোর জন্য, বা আরো আমরা যাতে আরো বেশি কিছু জানি, এভাবে প্রতিবারই কিছু নতুন নতুন চেঞ্জ হচ্ছে। বিশেষ করে অস্পির কথা আমি বলবো, রিটেন, প্রত্যেকটা জিনিসই স্যাররা খুব, মানে অনেক বেশি পড়লে যাতে আমরা পারি, এবং অনেক বেশি পড়ার মাধ্যমে যাতে আমরা পারি, আমরা যাতে অনেক বেশি পড়াশোনা করি, অনেক বেশি ওয়ার্ড ওরিয়েন্টেড হই, পড়াশোনা নিয়ে যাতে অনেক বেশি ব্যস্ত থাকি, এবং পেশেন্ট সম্পর্কে যেন বেশি জানি, ওয়ার্ডে যাতে বেশি কাজ করি। এই জন্য স্যাররা প্রত্যেক পরীক্ষার পরেই অনেক কিছু চেঞ্জ করছেন, নিয়ম চেঞ্জ করছেন, অনেক বেশি ক্রিয়েটিভ পরীক্ষা নিচ্ছেন, ট্রিকি পরীক্ষা নিচ্ছেন ওনারা। সো যত দিন যাচ্ছে, সামনে যত পরীক্ষা আসবে, দিন দিন পরীক্ষাগুলো কঠিন হচ্ছে। সো আমরা একটু চেষ্টা করি, এবং অবশ্যই ধৈর্য নিয়ে এবং আন্তরিকতা নিয়ে আমরা চেষ্টা করি, এবং কখনোই যাতে আমরা ডিপ্রেস না হই, আমরা সবসময় পড়াশোনা করব। এবং হচ্ছে আরেকটা কথা, যেটা যে আজকে নাম্বার কম পেয়েছি বা আজকে এটা ভুল করেছি, আমরা শর্ট ক্লাসগুলো দেখি, আমরা রেগুলার পরীক্ষাগুলো দেব। আর হচ্ছে অবশ্যই
কখনো মন খারাপ করে আজকে হলো না, থাক আজকে 1 সপ্তাহ পড়বো না, এমন যেন আমরা না করি। এই জন্য আমি নতুনদেরকে একটা কথাই বলবো যে আমরা রেগুলার যাতে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটু রেগুলার আমরা পড়াশোনা করি। আমি নিজের লাইফ থেকে আমি এটা বলছি। আমি রেগুলার 2 থেকে 2.5 ঘন্টা আমি পড়াশোনা করেছি। পড়তে ভালো লাগছে না, পড়ার টেবিলে বসে আগের লেকচার গুলো একটু দেখি। জাস্ট এই রেগুলার প্র্যাকটিসটা যাতে আমরা করি। উম, আসলে আমি অনেক কিছুই বলে ফেললাম। আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা মজুমদার আপু, এত সুন্দর করে মিড টার্ম জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আহ, এরপর আমন্ত্রণ জানাচ্ছি 2024 সেশনে পাশ করেছেন ডক্টর আল ইমরান ভাইয়াকে। হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ইমরান। মিড টার্ম জুলাই 2024 সালে পাশ করেছি এবার। আহ, এই আজকের বোধহয় ওরিয়েন্টেশনটা জুলাই 2025 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। অবভিয়াসলি এটা একটা লং ব্যাচ। আমিও এরকম একটা লং ব্যাচে তখন ভর্তি হয়ে গেছিলাম। আহ, যখন পরীক্ষা আসলে জুলাই জুলাই 2025 শুনতে মনে হয় যে অনেকগুলো দিন বাকি আছে, কিন্তু সময় কিন্তু আসলে ওরকম বাকি থাকে না। লং ব্যাচে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে, লং ব্যাচে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি দুইবার পড়ার সুযোগ পেয়েছি। আসলে প্রথমে একবার জেনেসিসের সকল ম্যাটেরিয়াল যখন একবার প্রতিদিন ক্লাস নিতে সপ্তাহে একটা করে, এবং পরের সপ্তাহে ওই ক্লাসটার উপরে এক্সাম থাকতো। অবভিয়াসলি সবাই আসলে পড়ে শেষ করতে পারে না, সামনেও কেউ পড়ে এরকম এক সপ্তাহ পুরো পড়াটা আসলে শেষ করতে পারে না। তো যতটুকু পড়া শেষ হতো ততটুকু পড়া দিয়ে এসে বাকি বাকিটা ওইটুকুর উপর পরীক্ষা দিতাম। বাকি যে প্রশ্নগুলো আসলে পারতাম না ওগুলা পরবর্তীতে সলভ ক্লাস হতো। ওই সলভ ক্লাসে ওই কোশ্চেনগুলো আমরা সলভ করে নিতাম। দেখা যায় যে পুরো কমপ্লিট তখন পড়াটা ইয়ে হয়ে যেত, বা এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকতো তখন আমরা বাসায় গিয়ে ওই ওই জিনিসটা রিকভার করে নিতাম। যেটা হতো সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন সপ্তাহে যে ক্লাসগুলো হয় এবং যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে রেগুলার অ্যাটেন্ড করাটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। আর লং ব্যাচের ক্ষেত্রে আসলে ভর্তি হলে অনেক সুবিধা আছে। সেটা হচ্ছে গিয়ে আসলে পরীক্ষা দিতে একবার পড়ে গিয়ে পরীক্ষা দেওয়াটা খুব একটা অনেক বেশি রিস্কজনক। কারণ কারণ একবার গিয়ে আসলে তখন এসবি গুলো কমন থাকে, দেখা যায় তখন দুইটা অপশনের মধ্যে তখন গোল মানে অনেক বেশি কনফিউজ মনে হয় আর কি। তো লং বেচের কাছে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে একবার পরে আরেকবার হয়তো রিভিশন দেওয়ার আরেকবার না আরো দুইবার রিভিশন দেওয়ার টাইম থাকবে। এবং এই এসবি গুলো ফার্স্টে ক্লাস টেস্টে এসবি গুলো আপনি একবার পরীক্ষা দিবেন। তারপর পেপার টেস্টে আপনি পেপার যখন ফাইনাল হবে তখন একবার দিবেন। এরপর যখন মক হবে, মকের আগে মডেল টেস্ট হবে, মডেল টেস্ট আবার দিবেন। ফাইনালি মকেও দিবেন। এভাবে করতে করতে দেখা যাবে যে আপনার একটা চ্যাপ্টারে প্রায় সবগুলো এসবি আপনার একবার না দুইবার করে মোটামুটি রিভিশন হয়ে যাবে। প্লাস হচ্ছে কি আপনার একটা ধারণা চলে আসবে যে আহ, কিভাবে আসলে এসবিআই গুলো আসে। আমাদের ক্ষেত্রে ওই সেম ঘটনা ঘটছে। আমরা বারবার পরীক্ষা দেওয়াতে এসবিআই গুলো মোটামুটি ওইভাবে জেনে গিয়েছিলাম, মানে কোন কোন টপিক্সটা থেকে কোন অ্যাঙ্গেল থেকে এসবিআই গুলো আসে। এবং প্রতিটা ক্লাস টেস্টের পরে আমরা ওই টপিক্স এর পাশে লিখে রাখতাম যে সিনারিওটা আজকে সিনারিওটা এভাবে দেওয়া হয়েছে, এবং ইয়েগুলো আপনার অপশন গুলো এই ছিল, অ্যান্সার গুলো এরকম ছিল। ছোট ছোট করে আপনি নোট করে মানে রাখতে পারেন এই আর কি। এবং পাশাপাশি লং ব্যাচের আরেকটা সুবিধা হয়েছে আমার, সেটা হচ্ছে গিয়ে অস্পির যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলোতে আমি ছিলাম। ওই ওই ক্লাসগুলোতে আসলে রেগুলার করাতে রিটেনের প্রিপারেশন নিতে নিতেই অস্পির অনেকটুকু একটা ধারণা মোটামুটি চলে আসছিল যে অস্পিতে কি কি আসতে পারে। এই তো এই আর কি। তো আমার আসলে জেনেসিস সাথে সবসময় মিড টার্মে থাকাতে আমার আলহামদুলিল্লাহ পাশ করে গেছি। আমি জেনেসিসের সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই। আমার এখানে যারা আছে তারা আমার মেন্টরই ছিল। তারা আসলে আমাদের জন্য অনেক কষ্ট করতো, এবং আসলে কোশ্চেন গুলো অনেক কষ্ট করে অনেক মানে রাত বিরাত জেগে তারা মানে ওনারা কোশ্চেন গুলো করতো। আমরা তখন শুনতাম যে একটা কোশ্চেন এভাবে করা হয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে না এটা কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয় না, তখন আবার চেঞ্জ করা হয়েছে, এরকম শুনতাম আর কি তখন। মানে কতটা ডেডিকেশন দিলে আমাদের আসলে আমাদের ভালোর জন্য তখন তারা এগুলো করতো। সেজন্য আমি জেনেসিস সহ আমার সকল মেন্টরদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।
ধন্যবাদ আলিমান ভাই, আপনাকে এত সুন্দর করে মিড টার্ম জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে মিড টার্ম জার্নিটা এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স। আমরা এখন যাব আমাদের স্পিকারের কাছে, কিন্তু তার আগে আমি একটু আমাদের গেস্ট ডক্টর ফাতেমাতুর জোহরা আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যেহেতু আপু একটু বিজি শিডিউল, আপু আপনি আপনার সম্পর্কে বা আপনার মিড টার্ম নিয়ে কিছু বলেন। ক্যামেরাটা ঠিক আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতেমাতুর জোহরা। আজকে আমাদের জুলাই 2025 এফসিপিএস মিটার মেডিসিন লং ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো যারা সামনে পরীক্ষা দিবেন তাদের সবার জন্য শুভকামনা। আমি হচ্ছে জুলাই 2022-তে হচ্ছে এফসিপিএস মিটার মেডিসিন পাস করেছি। তখন আমি ছিলাম হচ্ছে থার্ড ব্যাচ আর কি, জেনেসিসের ফার্স্ট ব্যাচ। বাট আমার সময় ছিল হচ্ছে মিড টার্মটা খুব নতুন আর কি, তখন খুব ভালো ধারণা ছিল না। তো আমি জেনেসিসের লং ব্যাচে ভর্তি ছিলাম, তারপর প্রথমবারই পাশ করতে পেরেছি। সো যারা সামনে পরীক্ষা দিবেন, যারা লং ব্যাচে ভর্তি হয়েছেন, তাদের জন্য বলবো যে আপনারা গুড ডিসিশন নিয়েছেন। কারণ মিড টার্ম মেডিসিনের জন্য আপনার প্রিপারেশনটা অ্যাটলিস্ট 6 মান্থ প্রয়োজন। হ্যাঁ, খুব শর্ট টার্মে 4 মান্থ এটা আসলে হয় না। কারণ এখানে আপনার রিটেন থাকে, অসপি থাকে, অস্কি থাকে। সো লং টার্ম ধরে যারা প্রিপারেশন নেবেন একটা গুড প্রিপারেশনের জন্য, আমাদের লং টার্ম ব্যাচটা হচ্ছে খুবই ভালো। আপনারা সবাই জানেন যে জেনেসিসের এফসিপিএস মিড টার্ম মেডিসিন ব্যাচ, এই ব্যাচে কোনো বিকল্প নাই। এখানে বিভিন্ন মেন্টর আছে, আমি জেনেসিসের মেন্টর হিসেবে আছি প্রায় 2 বছর। তো আমাদের প্রত্যেকটা মেন্টরেরই একটা চেষ্টা থাকে কিভাবে যারা সামনে পরীক্ষা দিবে তারা কিভাবে পাশ করবে। কারণ প্রত্যেক বছরই আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন যে প্রত্যেক বছরই হচ্ছে কোশ্চেন স্যাররা হচ্ছে নতুনত্ব আনার চেষ্টা করছে। সো সেই কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে কিভাবে ক্লাসে ডেলিভারি দিব, হ্যাঁ, সেই জিনিসটা আমাদের সবসময় হচ্ছে চেষ্টা থাকে। তো মিড টার্ম মেডিসিনে আমি যদি হচ্ছে এক্সাম সম্পর্কে বলি, এখানে রিটেন, তারপর হচ্ছে অস্কি। রিটেনের 2টা পার্ট, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন। সো 100 এখানে আপনার হচ্ছে 60 মার্কসে পাস করলে রিটেনের রেজাল্ট হয়। তারপর হচ্ছে যারা রিটেনে এলিজেবল তারা হচ্ছে আপনার কি অস্কির জন্য পরীক্ষা দিতে পারবেন। সো আপনারা সবাই জানেন যে অলরেডি যে অস্পিতে হচ্ছে 50 মার্কস আর অস্কি হচ্ছে 50 মার্কস, এই হচ্ছে টোটাল 100। এই দুইটা মিলিয়ে আপনাদের 60 মার্কস হচ্ছে উঠাতে হবে। সো এখন থেকে আপনারা পড়া স্টার্ট করবেন। এখানে লেকচার ক্লাস হবে, প্রত্যেকটা লেকচার ক্লাসের পরে পরের সপ্তাহে হচ্ছে আপনাদের এক্সাম হয়। সবাইকে বলবো হচ্ছে আপনারা রেগুলারিটিটা মেনটেন করবেন। যারা ক্লাসে রেগুলার থাকে, রেগুলার ক্লাস করে, রেগুলার এক্সাম দেয়, তাদের জন্য মেন পরীক্ষায় কোনো প্রবলেম হয় না, যে কোনো কোশ্চেনই তারা হচ্ছে অ্যান্সার করতে পারে। সবাই দেখা যায় যে প্রথমবারই হচ্ছে পাশ করে আসছে। সো মিড টার্ম মেডিসিন অত কঠিন কিছু না, আপনারা যদি সবাই নিয়মিত পড়াশোনা করেন, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে পারেন, সবাই ইনশাল্লাহ প্রথমবারই হচ্ছে পাশ করে যাবেন। তো এখানে মেন্টররা আপনাদের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে বলবে, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো হচ্ছে ক্লাসে নোট ডাউন করার চেষ্টা করবেন। ডিভিশন যখন পড়বেন, আমরা পার্ট 1 এর জন্য ডিভিশনটা হচ্ছে লাইন টু লাইন পড়েছি, বাট মিড টার্মের জন্য এখানে কোশ্চেন গুলা থাকে হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। হ্যাঁ, ক্লিনিক্যাল কোশ্চেন গুলা থাকে। সো এখন কিন্তু ডিভিশনটা পড়তে হবে একটু অন্যভাবে, কারণ এখন সিনারিও বেস কোশ্চেন আছে। আমরা ডে টু ডে লাইফে যে ধরনের পেশেন্ট গুলো আসলে ডিল করি, সেই ধরনের সিনারিও হচ্ছে স্যাররা কোশ্চেন আকারে প্রিপেয়ার করে। সো ভয়ের কিছু নাই, যারা সামনে পরীক্ষা দিবেন সবাই আসলে ভালো করবেন। ম্যাটেরিয়ালস বলতে এখানে ডেভিশন পড়তে হবে, মিনি ডেভিশনটাই ভালো করে পড়বেন। আমরা বিভিন্ন লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করব। লেকচার শিট গুলোতে খুব মানে গুছায় হচ্ছে আপনাদের ডেভিশন ওরিয়েন্টেড লেকচার শিট গুলো হচ্ছে প্রিপেয়ার করা। এসবি এর জন্য আপনারা হচ্ছে জেনেসিসের এসবি পালসটা ফলো করতে পারেন। আর অস্পির জন্য হচ্ছে মেইনলি জলি স্যারের বুকটাই পড়তে হয়। আর ক্লিনিক্যালি হচ্ছে আপনারা প্রতিদিন যখন ওয়ার্ডে যাবেন
যে এক্সামিনেশন গুলাই হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করবেন, যেহেতু এক্সামিনেশনে হচ্ছে আপনাদের 10 মার্কস, হ্যাঁ এখানে 2টা স্টেশন থাকতে পারে বা কখনো একটাও থাকে। সো আপনি যদি এক্সামিনেশন গুলো এখন থেকে প্র্যাকটিস করেন, মেইনলি এখানে স্যাররা হচ্ছে স্টেপস গুলাই দেখে আর হচ্ছে প্রেজেন্টেশন। সো এখন থেকে প্র্যাকটিস করলে হলে হবে যে আপনাদের পরীক্ষার সময় হচ্ছে আর স্ট্রেস নিতে হবে না। তো এই হচ্ছে আমার কথা। আরো বাকি যে মেন্টররা আছেন তারা আরো ডিটেলস আপনাদেরকে বলবেন। তো সবার জন্য শুভকামনা। যারা লং ব্যাচে ভর্তি হয়েছেন তাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। ঠিক আছে। ধন্যবাদ ডক্টর ফাতেমাতুর জোহরা আপু। যারা লং ব্যাচ 2025 জন্য এনরোল করেছেন, তারা তাদের জন্য আমি একটু তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এখানে লং ব্যাচে প্রত্যেকটা টপিক এবং সুন্দর করে এবং ধীরে সুস্থে পড়ানো হয়, এবং এখানে অস্কির ক্লাসগুলো একই সাথে আপনাদের হয়ে যাবে, যার ফলে আপনারা প্রথম থেকে ক্লিনিক্যালি কিছুটা আগাম ওরিয়েন্টেশন পাবেন আগে থেকে, যে কিভাবে এক্সাম হয় বা ওখানে গিয়ে আপনারা কিভাবে প্রেজেন্ট করবেন। তো প্রথম থেকে যদি আপনারা একটু সিরিয়াসলি যেভাবে পড়াচ্ছে শুধু সেটুকুই যদি পড়াশোনা করেন, সেটাও আপনাদের অনেক লাভ হবে। আম, ঠিক আছে, এখন আমি আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বাকি দুইজন স্পিকার, যারা হচ্ছে আমাদের সাথে ফিলিংস শেয়ার করবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জলি রাজবংশী আপুকে তার ফিলিংস শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আসলে মিড টার্ম নিয়ে কি বলবো, মিড টার্ম আমি টিপস ট্রিক্স নিয়ে তেমন কিছু বলবো না। আমি আমার সাথে যেটা ঘটে গেছে কিছু এক্সপিরিয়েন্স সেটা আমি একটু শেয়ার করব। আমি এবার জুলাই 24 রিকভারি ব্যাচে ছিলাম, আর রিকভারি ব্যাচ থেকে হচ্ছে জুলাই 24 পাশ করেছি মিড টার্ম। তো হচ্ছে আমি জানুয়ারি 24 পরীক্ষা দিয়েছিলাম। প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল। আমার সাথে যেটা ঘটে গিয়েছিল অ্যাকচুয়ালি, রিটেন পরীক্ষায় রিটেন এসিকিউ সেটের 4টা সেট থাকে, সেট এ বি সি ডি। তো মানে যেহেতু প্রথম এরকম একটা পরীক্ষায় যে 4টা সেট থাকে, আমি আসলে বুঝতে মানে পরীক্ষা জেনেসিসে পরীক্ষা দিয়েছি সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আমার এরকম হয়েছিল আমি সি সেটের ডি সেটের সব অ্যান্সার করে দিয়েছিলাম। তো আমি যখন রিভিশন দিব লাস্টের 5 মিনিটে গিয়ে হচ্ছে আমি দেখি যে আমার সি সেটে সব ডি সেটের অ্যান্সার আমি করে ফেলছি। আর এসে কিউ অ্যান্সার গুলো এরকম ছিল যে 2-1টা মানে সেন্টেন্স দিয়ে অ্যান্সার গুলো কভার, দেখা যায় 2টা পৃষ্ঠায় আমার সি সেটের সবকিছু অ্যান্সার করা হয়ে গেছে, আর বাকি পৃষ্ঠাগুলো এমনি মানে পড়েছিল। তো আমার আর খেয়াল নেই যে অন্য সেটে আমার যেতে হবে, আমি ডি সেটের সবই অ্যান্সার করে দিয়েছিলাম। আলটিমেটলি আমার রিটেনে খারাপ হয়, তারপরে খুব মানে হতাশায় চলে যায় যে মিড টার্ম ফেল করে ফেললাম। তারপরে হচ্ছে আবার জেনেসিসে আবার আসি, রিকভারি ব্যাচে ভর্তি হই, পরীক্ষাগুলো দিতে থাকি। ক্লাসগুলো আমি আমি সবসময় চেষ্টা করতাম অফলাইন ক্লাস করার। বাসায় আমার বেবি আছে, ডিউটি আছে, সবকিছু মিলে অনলাইন ক্লাসটা আমার জন্য একটু কষ্ট ছিল। আমি আমার একটু মানে পড়া হইতো, আমি সবগুলো ক্লাস অফলাইনে করেছি, এক্সাম গুলো শেষ অফলাইনে দিয়েছি। আসলে মিড টার্ম আমাদের কাছে যেটা মনে হইতো আগে যে এটা আসলে কিছুই না, পরীক্ষা কি, আমি সিনিয়র কাউকে আগে জিজ্ঞেস করলে এরকমই মানে বলতো যে মিড টার্ম আসলে অত কঠিন কিছু না, এটা আবার এমন কি পরীক্ষা। কিন্তু যারা এটা সরাসরি মানে দিতে যায় তখনই কেবল বুঝতে পারে যে মিড টার্ম ইজ নট এ জোক। পরীক্ষাটা অনেকটা ফাইনাল পার্ট না হলেও অনেকটা ওরকম ধাঁচেরই, মানে পরীক্ষাটা সেরকম প্রিপারেশন নিয়ে না যেতে পারলে কনফিডেন্ট না থাকলে আসলে অ্যান্সার করা পসিবল না। সেই ক্ষেত্রে যদি পরীক্ষার টুলস আমাকে জিজ্ঞেস করা হয়, ডেভিডসন অ্যান্ড ডেভিডসন। আমি 2বার পরীক্ষা দিয়ে বুঝেছি যে ডেভিডসন পড়লে আসলে তেমন কিছুই আর লাগে না। তবে ডেভিডসন পড়ার সিস্টেম যেটা, ডেভিডসন মানে আগে আসতো একভাবে, এখন আসে অন্যভাবে। ডেভিডসন এখন দেখা যায় 15 চিপা থেকে অনেক কোশ্চেন চলে আসে, মিড টার্মের কোশ্চেনে অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ। আপনারা জেনেসিসে আসলেই বুঝতে পারবেন। যতটা সাজেশন পেয়েছিলাম জেনেসিস থেকে, যেভাবে করে ঠিক বলেছিল, যেখান থেকে বলেছিল, মনে হয় জেনেসিস ছাড়া ইম্পসিবল ছিল এই জার্নিটা।
অনেক হেল্প করেছে, অনেক। যেভাবে সাজেশন দিয়েছে কমন পেয়েছি। পরিরিটেন দিয়ে তো মোটামুটি অত মানে ভালো মনে হচ্ছে, ভালোই পাস করে যাবে, রিটেনে সমস্যা হবে না। আমি অস্কি নিয়ে একটু কথা বলবো। অস্কিতে হচ্ছে আমার কাছে মনে হয়েছে মিড টার্ম যাদের অস্কি ভালো হবে তাদের আসলে অন্য কোনো দিকেই তাকানোর দরকার নেই। অস্কি ভালো হইলে মিড টার্ম মোটামুটি শিওর। কারণ অস্কিতে 50 মার্ক, টোটাল 50 মার্ক অস্কিতে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে অস্কিতে যে মার্কটা 50, সেটা কিন্তু আপনি অস্কিতে যদি আপনি 50-এ 50 পান, আপনার পাস কততে বলেন? সেই ক্ষেত্রে আপনার অস্কির মার্কটা যদি আপনি এবং ইজি, অস্কির মার্কটা তোলা অনেক বেশি ইজি আমার কাছে মনে হয়েছে। আমার অস্কিতে ঢুকেই প্রথম যে এটা ছিল স্টেশনটা হিস্ট্রি টেকিং। তবে হ্যাঁ, আমার একটা কথা বলতে হবে যে যে কোনো কিছু টার্নিং কিছু ঘটতে পারে। যে কোনো আনইউজুয়াল কিছু ঘটতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে হিস্ট্রি স্টেশনে 3টা করে এক্সরে সবার হাতে ধরাই দিছে। আমরা তো সবাই অবাক, এরকম তো আমরা কখনোই হবে ভাবিও নাই যে 3টা এক্সরে করে প্রত্যেকটা হিস্ট্রি টেকিং স্টেশনে গিয়ে 3টা করে এক্সরে ধরাই দিচ্ছে। হ্যাঁ, যেটা আমরা কোনোভাবে প্রিপেয়ার্ড ছিলাম না। কিন্তু বিশ্বাস করেন, এই এক্সরে গুলা জেনেসিস আপনাকে এমন ভাবে পড়াবে, সব এমন কোনো এক্সরে নাই যে আপনার মাথার ভিতর তখন থাকবে না। এক্সরে গুলা হিস্ট্রি টেকিং মানে হিস্ট্রি নেওয়ার পরেও দেখি অনেক টাইম আপনার ওই এক্সরে গলা মানে অ্যান্সার করার জন্য আপনি যথেষ্ট পরিমাণ টাইম পাবেন। স্যাররা কেন জানি আমার কাছে খুবই সবগুলো স্যারকে অনেক বেশি লিবারেল মনে হয়েছে। অস্কি স্টেশনে হিস্ট্রি টেকিং 2টা, তারপরে হচ্ছে এক্সামিনেশন 2টা, মানে সবকিছু মিলে স্যাররা দেখলাম ভালোই লিবারেল। যেটা করতে হবে যে ঘাবড়ানো যাবে না, ওখানে গিয়ে একদম কনফিডেন্ট থাকতে হবে। মানে স্যাররা শুধু দেখেই যে আপনি পার্ট বাই পার্ট সবকিছু ঠিক মতো করছেন কিনা। এক্সামিনেশন কেন জানি আমার টাইমের অনেক আগে আগেই সব শেষ হয়ে গেছিল, আমি বসেছিলাম অ্যান্সার করেও বসেছিলাম। এরকম কেন হয়েছে আমি জানি না, সবই মোটামুটি বলেছে। আবার দেখলাম স্যারদের দিকে তাকিয়ে দেখছি যে আনসার গুলো মোটামুটি স্যাররা নিচ্ছে, মানে হয়ে গেছিল। এই সবটাই মনে হয় জেনেসিসের জন্য হয়েছে। এমন ভাবে জেনেসিস পড়াইছে এবং কঠিন কঠিন করে দেখা যায় যে জিনিসগুলো আমাদের কোশ্চেন যতই কঠিন আসুক, জেনেসিস এমন ভাবে আমাদের প্রিপেয়ার করে দিছে যে কোশ্চেন কঠিন আসলেও আমাদের কাছে মানে বিসিপিএস এর কোশ্চেনকে খুবই ইজি মনে হয়েছে। তখন তখন মনে হচ্ছে জেনেসিসে বসেই আমি আসলে পরীক্ষা দিচ্ছি, এত ইজি লেগেছে। এই তো আমার আসলে অস্কি নিয়েই আমার বেশি কথা ছিল। অস্কিটাকে বেশি টার্গেট করবেন আপনারা। আর অস্পিতে হচ্ছে জলিল স্যারের বইটা আসলে পড়লে চলে, ওখান থেকেই মোটামুটি সব কভার করে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জলি রাজবংশী আপুকে। আহ, আসলে মিড টার্ম পরীক্ষাটা সবার কাছে অনেক সহজ মনে হলেও যখন এটা পড়াশোনা শুরু করা হয় তখন বোঝা যায় যে এটা সিলেবাসটা আসলে কত বড়। আমি নিজেও 2024-এর জুলাই সেশনে মিড টার্ম পাস করেছি এবং আমি যখন পড়াটা শুরু করি সবাই আমাকে বলেছে যে না, মিড টার্ম অনেক সহজ, তুমি বসলেই পাস করবা। আর ব্যাপারটা আসলেই একদম সেরকম নয়। আমি যখনই পড়া শুরু করছি তখনই মনে হচ্ছে যে এটা অনেক বড় ভাস্ট সিলেবাস এবং এটা আমার কোনোভাবেই শেষ হবে না। কিন্তু জেনেসিসের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং আমি খুব কৃতজ্ঞ জেনেসিসের প্রতি। কারণ জেনেসিস সবকিছু এত সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে যে আমাদের পড়তে একটুও কষ্ট হয়নি। এবং আমার যদিও এখানে ফিলিং শেয়ারের কোনো পার্ট নেই, তারপর আমি একটু ফিলিং শেয়ার করতে চাই কারণ আমি জেনেসিসের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। আর একটা ব্যাপার যেটা আমি সকল পরীক্ষার্থীদেরকে বলবো যে আপনারা কষ্ট হলেও এখানে এসে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা আসলেই অনেক লাভ হয়। ঠিক আছে, এরপর ডক্টর আশরাফুজ্জামান ভাইয়া আছেন। এরপর আমি আমার এরপর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পিকারদের মধ্যে ডক্টর আনিকা হোসেন আপুকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনিকা হোসেন। আমি জানুয়ারি 2023 সালে মিড টার্ম পাশ করি। আমি মিড টার্মে মানে যখন আমরা কোচিং শুরু করি তখন আমিও হচ্ছে আপনাদের মতো একটা লং ব্যাচে ভর্তি হয়েছিলাম। আমার আসলে
কোনো জায়গায় একটা অ্যাটাচ থাকা, মানে অ্যাটাচ থেকে পড়াটার একটা খুব অভ্যাস। কারণ আমার নিজের সিলেবাস আমি মেনটেন করতে পারি না, এই জন্য যে ক্লাসগুলা হতো আমি ক্লাসগুলা করে করে আমি হচ্ছে আমার মতো হচ্ছে পড়াটা গুছাতাম। আমি চেষ্টা করতাম যে হচ্ছে সবসময় রেগুলার এখানে ক্লাসটা করে আমার মানে আমরা যেটা করি ডেভিডসনটা এখানে গুছায় দেওয়ার চেষ্টা করি। তো আপনারা মানে এখন আপনাদের মানে কোশ্চেন যেটা থাকতে পারে যে কিভাবে হয় পরীক্ষাটা। আপনারা ইনশাল্লাহ হচ্ছে জুলাইতে পরীক্ষা দিবেন, জুলাইয়ের 1 তারিখে আপনাদের এসবিএ হবে 100 মার্কসের, আর হচ্ছে জুলাইয়ের 1 তারিখে এসবিএ, আর হচ্ছে 2 তারিখে হচ্ছে এসএকিউ পরীক্ষা। এসবিএটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে, 50 মার্কসের 100 50টা 100 মার্কসের। আর হচ্ছে এসিকিউ পরীক্ষাটা হবে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা। ওখানে 4টা গ্রুপ থাকবে, এক একটা গ্রুপে 5টা করে কোশ্চেন থাকে। জলি আপু যেটা বলেছে যে হচ্ছে এক একটা গ্রুপের কোশ্চেন কিন্তু এক একটা খাতায় লিখতে হবে। এখন আসি কি কি পড়তে হবে। মেইনলি আমরা যেটা বলি ডেভিডসন 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 থেকে কিন্তু 80 to 90% কোশ্চেন আপনার আসে। কিন্তু আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এসবিটা কোত্থেকে আসে, এসবিও কিন্তু ডেভিডসন থেকেই আসে, হ্যাঁ। কিন্তু আপনাদের পার্ট 1 এর সাথে মানে মিড টার্মে যে ডিফারেন্সটা, এসবিএ হচ্ছে আপনাদের মানে পার্ট 1 এ যে আমরা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি পড়তাম ওগুলা আসে না। সাধারণত ডিজিজের ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট এগুলা হিসেবে মানে হচ্ছে এসবিএ গুলা বেশি আসে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, মোস্ট কমন, কোনটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, এগুলা হচ্ছে আসে। তো আপনার যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বেন ডেভিডসনের জন্য আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে সবকিছু একদম গুছায় দিতে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুছায় দিতে। আপনারা ডিজিজ গুলা খুব ভালোভাবে পড়বেন, মানে মোস্ট অফ দা হচ্ছে এসবিএ আপনার ডেভিডসন থেকে আপনারা কমন পাবেন। ডিজিজ গুলোর প্রতি খুব ভালো একটা দক্ষ থাকতে হবে, কারণ আমার যে ফেলো কলিগস গুলা তারা বললো যে মানে আপনাদের খুব কনফিউশন হয় যে হচ্ছে দুইটা আপনি একটা স্টিম আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে ডায়াগনোসিস হবে, কিন্তু দুইটা অপশনের মধ্যে আপনার খুবই মানে কনফিউশন যে কোনটা হবে। হয়তো আপনি কিছু 30-35টা আপনি দাগায় আসতে পারবেন, কিন্তু এমন 10-15টা থাকে এত কনফিউজিং যে ওগুলা আপনার ভালো দক্ষ না থাকলে আপনার দাগায় আসতে খুব কষ্ট হয়ে যাবে। এর পরের দিন এসিকিউর কোনো চ্যাপ্টার নাই, মানে হচ্ছে যে কোনো গ্রুপ যে কোনো চ্যাপ্টার থেকে চলে আসতে পারে। সাধারণত প্রত্যেকটা চ্যাপ্টার সবগুলা স্পেশালি ছোট চ্যাপ্টার গুলা থেকে একটা কোশ্চেন আসে, যেমন পয়জনিং, অপথলমোলজি, অ্যাকুইট মেডিসিন যেগুলো আমরা পড়ি না, সেগুলো চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের প্রত্যেকবার একটা করে কোশ্চেন এসিকিউতে আসে। পয়জনিং থেকে ইনভেরিয়েবলি প্রত্যেকবার একটা কোশ্চেন থাকে, অ্যাকুইট মেডিসিন থেকে কোশ্চেন থাকে। তো ওই ছোট চ্যাপ্টার গুলো আপনাদের মিড টার্মে একটু ফোকাস দিতে হবে, বড় চ্যাপ্টার থেকে 1-2টা কোশ্চেন আসে। 2 দিনের পরীক্ষা গেল হচ্ছে 200 200-র মধ্যে আপনার 120-এ পাস হয়। আপনি 40 পান, 60 মানে 50-70 যেভাবে পান, 60-60 পান বা হচ্ছে 50-70 পান, যেভাবে পান আপনার 120 উঠাইতে হবে। এখন হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার পরে 1-2 তারিখে পরীক্ষা দিলেন, সাধারণত 7 বা 8 তারিখে রেজাল্ট গুলো দেয়। গত 2টা-3টা সেশনে আমরা যেটা দেখলাম যে হচ্ছে 7-8 তারিখের দিকে রেজাল্ট দেয়, আপনাদের পরীক্ষা কিন্তু 10-11 তারিখে। সো আপনাদের কিন্তু অস্পির জন্য বসে থাকা যাবে না। অস্পি আমরা যেটা বলি যে আপনারা কিন্তু এখন একটা লং টার্ম পাচ্ছেন, মনে করবেন যে অনেক টাইম যে হচ্ছে আমরা আস্তে ধীরে পড়ি, কিন্তু দেখা যাবে যে এই যে পড়া শুরু করলেন, দেখা যাবে মানে সামনের বছরের এপ্রিল-মে চলে আসছে, তখন দেখা যাবে যে আপনি কিন্তু টাইম পাচ্ছেন না, পড়াটা গুছায় মানে এমন হয় যে পড়তেছেন মনে থাকতেছে না। এর জন্য আমি আগে থেকেই বলবো যে রিটেনের আগে একবার হলেও জলিল স্যারের অস্পি বইটা পড়তে। আর আপনার কিন্তু ওই টাইমটাতে আপনি অস্পি পড়তে পারবেন না, যে আপনার রিটেনের পরে আপনি যে মনে রাখবেন যে হচ্ছে জলিল স্যারের অস্পি বইটা রিটেনের পরে পড়বো, সেই সময় কিন্তু আপনার কাছে থাকবে না। আপনি চেষ্টা করবেন যে এর মধ্যেই প্রত্যেকটা চ্যাপ্টার, ধরেন আপনি রেসপিরেটরি পড়তেছেন বা কার্ডিওলজি পড়তেছেন, আপনি জলিল স্যারের বই থেকে রেসপি বা কার্ডিও পার্টটা পড়ে ফেলবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে জলিল স্যারের কভার মানে বইটাও কভার হয়ে গেল, আবার ডেভিডসন ওই দিক থেকে কভার হয়ে গেল। তাহলে আপনার একটা কনফিডেন্স হইতেছে যে হচ্ছে এটা পড়া হয়ে যাচ্ছে। আপনি মানে চেষ্টা করবেন এর মধ্যে ডেভিডসনের সাথে জলিল স্যারের অস্পি বইটা 1 থেকে 2 বার পড়ে ফেলা, তাহলে আপনার জন্য খুব আপনি আগায় থাকবেন। এরপর আসি হচ্ছে আপনাদের 10 তারিখ বা 11 তারিখে যদি হচ্ছে অস্পি হয়, অস্পির মধ্যে হচ্ছে একদিন, এখন পর্যন্ত একদিনেই অস্পি প্লাস হচ্ছে অস্কি হয়। অস্পি যেটা, অস্পিতে হচ্ছে জলিল স্যারের বই যেটা এক্স রে, ইসিজি, চেস্ট এক্স রে, প্রসিডিউর, কাউন্সিলিং, তারপর হচ্ছে পিক্টোরিয়াল, এগুলা থাকে। এগুলা 5টা মার্কস, 5 মার্কস করে 10টা স্টেশন থাকে, 50 আর হচ্ছে কিছুক্ষণ ব্রেক দেওয়ার পরে আপনাদের হচ্ছে অস্পি পরীক্ষাটা হয়। অস্কি অস্কিতে হচ্ছে সাধারণত গত কয়েকটা সেশনে যেটা আসে
দুইটা হচ্ছে এক্সামিনেশন আসে, দুইটা এক্সামিনেশন উইথ রানিং কমেন্ট্রি। এখন পর্যন্ত কোনো পেশেন্টে ফাইন্ডিং আলা কেস দেয়নি, কিন্তু ভবিষ্যতে আপনাদের ফাইন্ডিং আলা কেস দিয়ে দিতে পারে। হ্যাঁ, দুইটা হচ্ছে এক্সামিনেশনের কেস আসে, দুইটা হচ্ছে হিস্ট্রি টেকিং এর কেস আসে, আর একটা হচ্ছে লং কেস আসে। হ্যাঁ, মানে ধরেন আপনার লং কেসে কোশ্চেন দেওয়া থাকে, আপনার হচ্ছে ওটা বসে বসে লিখতে হবে। এইটা হচ্ছে 5টা স্টেশন 10 মার্কস করে, 50 50 50, আপনার হচ্ছে 100, 100-তে 60 পাস। ওই দিনই রাতের বেলা সন্ধ্যা 7টা-8টার দিকে আপনাদের রেজাল্ট দিয়ে দেয় সাধারণত। ওভারঅল আপনি যদি পাস করেন তাহলে হচ্ছে আপনার মানে পুরাটা পাস হবে। কিন্তু আমরা গত কয়েকটা সেশনে যেটা দেখছি, বেশি কিন্তু ফেল হয় অস্কিতে। প্রায় গত 2-3টা সেশনেই দেখা যাচ্ছে প্রায় 100 জনের মতো খারাপ করে অস্কিতে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনারা এখন থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে গুছায় রাখেন। প্রত্যেকটা আপনারা যদি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, আপনারা হচ্ছে এখান থেকেও কোশ্চেন গুলো পাবেন, মিড টার্মের যে হচ্ছে এসবিএ এসিকিউ কোশ্চেন গুলা, বা হচ্ছে যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে হচ্ছে সব অ্যান্সার গুলা দেওয়া আছে, ওখানে আপনি হচ্ছে ওখানকার অ্যান্সার গুলা পাবেন। প্রত্যেকটা সেশনেই কিন্তু নতুন নতুন কোশ্চেন আসে, স্যাররা একটু নতুন ধাঁচের চেষ্টা করে। এই যে জলি আপু যেমন বললো যে হচ্ছে এবার ওনাদের ক্ষেত্রে হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে 3টা এক্সরে ধরাই দিছে, মানে হচ্ছে এক্সরে দিয়ে হচ্ছে ডায়াগনোসিস করতে বলছে। একবার যেমন হচ্ছে শুধু ফান্ডোস্কোপ আসে, স্যাররা প্রত্যেকবারই নতুন নতুন কিছু একটা চমক নিয়ে আসে, যে ওটা আপনাদের জন্য ওভাবেই আমরা রেডি করে রাখি, যে আপনার মানে মুনাদি ভাই যেটা বলে যে প্রিপেয়ার ফর দ্য ওটস, হোপ ফর দ্য বেস্ট। আমরা সবচেয়ে ওটস পসিবল ওয়েতে আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো আমি মানে বলবো যে আপনারা এখন থেকে অল্প অল্প করে পড়াটা গুছানোর চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে অনেকটা জিনিস কভার হয়ে যাবে। লাস্টের দিকের জন্য পড়াটা মানে হচ্ছে আপনারা রেখে দিয়ে না, তাহলে আপনাদের নিজেদের জন্যই কষ্ট হয়ে যাবে। ডেভিডসনটা গুছান, জলির স্যারের অসপি বইটা রাখেন। আমাদের যে লং ব্যাচে হচ্ছে আমরা কিন্তু এক্সামিনেশন গুলা দেখায় দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা দরকার হলে একটা অসপি বা হচ্ছে অস্কির জন্য হচ্ছে একটা আলাদা খাতা রাখেন, ওই খাতার মধ্যে আপনারা হচ্ছে ওটা লিখে রাখেন যে হচ্ছে এক্সামিনেশন বা হচ্ছে হিস্ট্রি টেকিং বা হচ্ছে এক্সরে ইসিজির যে ক্লাসগুলো হয় ওগুলো আপনি রেখে রাখেন, তাহলে আপনার ওটা পরবর্তীতে গিয়ে কিন্তু কাজে লাগতেছে। আর হচ্ছে সবাইকে যেটা বলবো, আমি মানে বেসিক্যালি মানে লং ব্যাচ বা রেগুলার ব্যাচে ইনফেকশাস ক্লাসটা নিই। আমি চেষ্টা করি যে ডেভিডসনটা গুছায় দেওয়ার চেষ্টা করি, সবাইকে এনকারেজ করবো যে এখানে ক্লাসে এসে মানে ক্লাস করাটা, তাহলে কি যারা অনলাইনে করে ওই কনসেন্ট্রেশনটা থাকে না। কনসেন্ট্রেশন মানে যারা এখানে এসে একদম ডিরেক্ট আমার সাথে কমিউনিকেট করতেছে, অনলাইনে সেই জিনিসটা আসলে হয় না। হয়তো 1টা 2টা দিন আপনাদের, সবসময় তো আর ডিউটি ম্যানেজ করা যায় না, হয়তো আপনি 1টা 2টা দিন বাদ দিতে, কিন্তু আমি বলবো যে আপনি এখানে এসে পরীক্ষাটা দেন। আর আরেকটা জিনিস, এসএকিউর জন্য 3 ঘন্টা পড়তে মানে 3 ঘন্টা রিটেন দিতে হয়। আমাদের কিন্তু অনেকদিনই 3 ঘন্টা লেখার কিন্তু মানে প্র্যাকটিস নাই। এখন কিভাবে লিখবো, কিভাবে কি করব, আমি বলবো যে আপনারা এখানে এসে পরীক্ষাটা দেন। পরীক্ষা দিতে দিতে আপনারা একটা মানে বুঝে যাবেন যে কিভাবে এসএকিউটা লিখতে হয় বা কিভাবে মানে প্রিপেয়ার করতে হয়। আর সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখা হবে। যদি কারো কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে অনলাইন অফলাইন? এরপর আমরা আমাদের নেক্সট ফিলিংস শেয়ারিং পারসন মোহাম্মদ আশরাফুজ্জামান খান ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়া একটু ফিলিংস শেয়ারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান খান, আমি সহকারী হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছি। তো আপনাদের ফিলিং শেয়ারিং ক্লাস এবং ফিলিং শেয়ারিং এবং আজকের লং ব্যাচের যারা 2025 সালে জুলাইয়ের জন্য ভর্তি হতে আগ্রহী, আপনাদের আজকের সেশনে আমি স্বাগত জানাচ্ছি। মূলত জেনেসিসের সাথে আমার যাত্রা অনেক অনেক দিন আগে থেকে, অনেক পুরাতন বলতে গেলে। জেনেসিসের মানে শুরু থেকেই আমি জেনেসিসের বলতে গেলে ছাত্র হিসাবেই আছি আর কি। এফসিপিএস পার্ট 1 বলেন, এফসিপিএস মিড টার্ম বলেন, একটা দীর্ঘ পথ চলা। তো যেহেতু আজকে সেশনটা মিড টার্ম নেই, সেটাই বলি, আমি জেনেসিসের মিড টার্মের লং ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো লং ব্যাচের স্টুডেন্ট হিসাবে আমার যেই চাহিদা বা আমার যে প্রত্যাশা ছিল জেনেসিস, সেটা মানে বলতে গেলে মোর দেন এনাফ পূরণ করেছিল আর কি। তো
এফসিপিএস মিড টার্ম যে পরীক্ষাটা আছে, বিসিবিএস যে পরীক্ষাটা বেসিক্যালি আমাদেরকে এখানে জাজ করতে চায়, সেটা হচ্ছে যে স্যারদের প্রতিটা এফসিপিএস বা বিসিবিএস এর প্রতিটা পরীক্ষারই কিছু লক্ষ্য আছে, কিছু উদ্দেশ্য আছে। স্যাররা কিছু স্পেসিফিক জিনিস আমাদের কাছ থেকে শুনতে চায়, জানতে চায় যে আমরা এই জিনিসগুলো জানি কিনা। সেরকম এফসিপিএস মিড টার্মেরও কিছু স্পেসিফিক টপিক আছে, কিছু স্পেসিফিক জিনিস আছে। স্যাররা চায় যে মিড টার্ম, যেহেতু ইট ইজ নট পার্ট ওয়ান, ইট ইজ নট এফসিপিএস ফাইনাল, ইট ইজ এফসিপিএস মিড টার্ম। তো স্যাররা চায় যে আমরা আমরা দে ডু নট এক্সপেক্ট আস টু বি দ্যাট ম্যাচিউর। তারা এক্সপেক্ট করে আমরা একটা সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি যাতে অ্যাটেইন করতে পারি, এবং সেই ম্যাচুরিটিটা অ্যাটেইন করার জন্য স্যারদের কিছু স্পেসিফিক ওয়ে অফ এক্সামিনিং আছে। এফসিপিএস মিড টার্মের কৌশলটা হচ্ছে, প্রতিটা খেলারই কৌশল আছে। ওই খেলার কৌশল আপনি যত ভালো জানতে পারবেন এবং ওই খেলার কৌশল আপনি যত ভালো এক্সিকিউট করতে পারবেন, আপনার পরীক্ষায় পাশের সম্ভাবনা তত বাড়বে। এফসিপিএস মিড টার্মের ক্ষেত্রেও একই কথা। এফসিপিএস মিড টার্মের ক্ষেত্রে অন্যান্য এফসিপিএস এর অন্যান্য পরীক্ষার সাথে এটা পার্থক্য হচ্ছে এইটা পার্ট ওয়ান এবং ফাইনাল পার্টে একটা মিড পয়েন্ট, একটা কম্বিনেশন বলা যায়। পার্ট ওয়ানের এসবিএ সেকশনটা যেভাবে যেরকম এখানে ইম্পর্টেন্ট, ফাইনাল পার্টের মতো একটা লং রিটেন জিনিসও এখানে আছে, বা 3 ঘন্টায় রিটেন লেখার মতো একটা জিনিস আছে। একই সাথে ফাইনাল পার্টের মতো একটা অসপি আছে, আবার একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মতো একটা অস্কি পার্ট আছে। স্যাররা চায় যে যেই স্পেসিফিক টপিকগুলো স্যাররা মিড টার্মের জন্য সিলেক্ট করেছেন, প্রতিটা চ্যাপ্টারে এরকম কিছু টপিক আছে, সেই টপিকগুলোতে আমরা যাতে এক্সিলেন্স আনতে পারি। এবং স্যাররা কিন্তু এমন না যে এই একটা টপিক এবারে ক্লিনিক্যালে দেওয়া হয়েছে বলে এটা দেওয়া হবে না, জিনিসটা এমন না। হয়তো দেখা গেছে ডেভিশনের জন্য স্যারদের হয়তো মিড টার্মে 200, 300 বা 100, 200 টপিক ফিক্স করা আছে। স্যাররা করে কি এই একবার হয়তো এই একটা টপিক থেকে রিটেন দিল, তারপরে হয়তো ওই টপিক থেকে স্যারা অসপি দিবে, তারপরে হয়তো ওই টপিক থেকে স্যারা এসবি দিবে। স্যাররা চায় যে টপিকটা যাতে কোনোভাবে আনটাচ না থাকে। তো জেনে আমরা অলরেডি আমার এখানে যারা আমার কলিগরা আছেন এবং একই সাথে তারা আমার মেন্টর, যেহেতু আমরা তাদের সাথেই নলেজ শেয়ারিং করে একই সাথেই পরীক্ষা দিয়েছি। তো ওনারা অলরেডি বলে ফেলেছেন যে এফসিপিএস এর আসলে মিড টার্ম পরীক্ষা 2টা সেগমেন্টে ভাগ করা। একটা হচ্ছে এফসিপিএস রিটেন পার্ট, একটা হচ্ছে অসপি পার্ট বা অস্কি পার্ট বা ক্লিনিক্যাল পার্ট যেটাকে বলি। আমাদের রিটেন পার্টটা 2টা ভাগে ভাগ করা, এসবিএ এবং রিটেন। এই পার্টটা যদি কোয়ালিফাই করতে পারা যায়, নেক্সট ধাপ হচ্ছে ক্লিনিক্যাল। সেখানে আবার 2টা পার্ট আছে, একটা অস্কি একটা অসপি। তো ডেভিডসনের জন্য আসলে এই পরীক্ষা পাশের জন্য আসলে মূল যে টেক্সট বইটা আছে, আমরা চাই যে স্যাররা চাই যে বেসিক্যালি সবাই ডেভিডসন পড়ি পাস করুক। ইট ইজ ট্রু, বাট ডেভিডসনটাকে কিভাবে পড়তে এটারও কিছু স্পেসিফিক কৌশল আছে। দ্যাটস দ্য পয়েন্ট হোয়ার জেনেসিস আউটক্লাসড এনি আদার কম্পিটিটরস। জেনেসিস আপনাকে প্রিপেয়ার করবে ওইভাবেই যে প্রত্যেকটা টপিক যাতে আপনারা বারংবার, সারা আমার এফসিএস পরীক্ষার কিছু জিনিস আছে আপনারা জানেন যে ইজি টপিক থেকে কঠিন কোশ্চেন আসবে, কঠিন টপিক থেকে ইজি কোশ্চেন আসবে, এবং প্রতিটা কোশ্চেনই স্যারদের কিছু ক্লাসিক্যাল প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা স্যার আপনাকে জেনেসিস আপনাকে পরিচিত করে দেবে, আপনাকে নোন করে দেবে। সেটা অসপি হতে পারে, সেটা অসপি হতে পারে, সেটা এসবি হতে পারে। এই প্যাটার্ন গুলার যেই এই ডিজিজ গুলার যে প্যাটার্ন বা কোশ্চেনের যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আপনি জেনেসিসের ক্লাস যদি নিয়মিত করেন, সাকসেসের একটা রুলস আছে যে পারসিস্টেন্স ইজ দ্য মানে কি টু সাকসেস, এটা প্রবাদ আছে আর কি। আপনার এমন না যে আপনাকে জেনেসিসের সবগুলো পরীক্ষাতে টপার্স হইতে হবে। আপনি জেনেসিসের সবগুলো পরীক্ষার সাথে থাকেন, আপনি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, আপনি পরীক্ষার প্রশ্নগুলো দেখেন, আপনি সলভ ক্লাসগুলো করেন, আপনার মনে হবে যেন আপনি পরীক্ষার হলে যাবেন, মনে হবে যে আপনি জেনেসিসের একটা পরীক্ষা দিয়ে যাচ্ছেন। ইট ইজ ট্রু, আই ফিল দ্যাট ওয়ে, আমার কাছে সেটাই মনে হয়েছে। আর যেটা এটা হচ্ছে যে আপনাকে প্রশ্নের সাথে পরিচিত করে দেওয়া। আর এক্সিকিউশন পার্টটার জন্যও জেনেসিস আপনাকে হেল্প করবে, যে আপনি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন, সেটাকে এক্সিকিউট করা। সেই এক্সিকিউট করাটা জেনেসিস আপনাকে বারবার বিভিন্ন লেভেলের কোশ্চেন দিয়ে আপনাকে ট্রায়াল দিবে, ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন, হার্ড কোশ্চেন, ঠিক আছে? তো আপনার লেভেল অফ প্রিপারেশন তারা আপনাকে জাজ করবে পরীক্ষার জন্য। আপনাকে তারা আমি বলবো যে মোর দেন এনাফ আপনাকে প্রিপেয়ার করে দেবে। এবং যারা জেনেসিসের লং ব্যাচে ভর্তি হতে চাও, তাদের ক্ষেত্রে পড়তে হতে চান আপনারা, তাদের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ আছে অন্যান্য ব্যাচের তুলনায়। জেনেসিসে অনেকগুলো ব্যাচ আছে, ক্রাশ ব্যাচ আছে, রিকভারি ব্যাচ আছে। আপনারা মেন্টরদের সাথে অনেক ক্লোজলি অ্যাটাচ হতে পারবেন এবং প্রতিটা প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করে পড়ে আসার একটা মানে, যাদের অনেক সময় দেখা যায়, আমি পার্সোনালি আমারও ছিল যে কিছু কিছু টপিকে হয়তো বেসিক ক্লিয়ার থাকে না, বা কিছু কিছু টপিকে হয়তো অ্যানালাইসিসের প্রবলেম থাকে, বোঝার সমস্যা থাকে। ইউ হ্যাভ দ্য মানে লাক্সারি টু অ্যানালাইজ দিস এবং টু ফিল দিস গ্যাপ ইন দ্য লং ব্যাচ। লং ব্যাচে অনেক ধীরে ধীরে অনেক সময় নিয়ে মেন্টররা অনেক
ইন পার্সন কন্ট্যাক্ট করে আপনাদের সাথে আহ, আপনাদেরকে প্রিপেয়ার করবেন, আপনাদের সাথে নলেজ শেয়ার করবেন। ইভেন দে উইল শেয়ার ইউর পেইন টু। অনেকেই আছেন যে হয়তো পরীক্ষা খারাপ করেন, ইভেন জেনেসিসের একটা বলবো যে একটা যেখানে যারা মেন্টর আছেন তাদের একটা কোয়ালিটি, মানে এটা না বললে এটা তাদের প্রতি অবিচার করা হবে, যে দে উইল মানে দে উইল শেয়ার ইউর পেইন পার্সোনালি, এবং তারা আপনাদের যে কোনো সাকসেস এবং ফেলিউর দুইটার জন্যই তারা they will take the responsibility and they will try to recover this. And I can assure that. তো সো জেনেসিসের সাথে আমার যাত্রাটা, এক সময় আমি টেবিলের উপরে ছিলাম, আমিও এরকম বসে বসে শুনতাম, এবং আই ফিল দ্যাট আমি এখন যা বলতেছি আপনারা এক সময় এসে একই কথাতেই বলবেন। So for me this is my sharing my feelings. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, বা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের মিড টার্ম পরীক্ষায় আপনাদের এবং জেনেসিসের উভয়েরই সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুজ্জামান খান ভাইয়াকে। আমি একটু যোগ করতে চাই, ভাইয়ার সাথে আমি একদম একমত। জেনেসিসের প্রত্যেকটা কোশ্চেন এত এনরিচ থাকে যে আমরা যখন এই কোশ্চেন গুলো পারি না, তখন বাসায় গিয়ে যদি এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে ডেভিডসনটা একটু পড়া হয়, তাহলে পড়াশোনাটা মনে হয় ফুলফিল হয়ে যায়। এটা আমার একান্তই পার্সোনাল অপিনিয়ন, কারণ আমি নিজেও 2024 জুলাই সেশনে মিড টার্ম পাস করেছি। আর আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব, পরীক্ষাগুলো যেন অবশ্যই সেন্টারে এসে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, যতটুকু সম্ভব হয়। এরপর আমি আমাদের মেন্টর প্যানেলের কাছে চলে যাচ্ছি। আমাদের এবার নেক্সট স্পিকার ডক্টর নাদিয়া জামান আপু। থ্যাংক ইউ ডক্টর রিদি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাদিয়া জামান, এক্সপ্রেস ফাইনাল পার্টে আছি, ঢাকা মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ মেডিসিন। আচ্ছা, শুরুতেই আপনাদের সবাইকে থ্যাংক ইউ, যারা হচ্ছে কষ্ট করে ডিউটি শেষ করে এই যে অফলাইনে আমাদের সাথে জয়েন করেছেন। এই যে ওরিয়েন্টেশন ক্লাস, অনেকেই চিন্তা করে ওরিয়েন্টেশন ক্লাসে যে কি হবে, হ্যাঁ যেদিন ক্লাস শুরু হবে জিজ্ঞেস করে আপু ক্লাস কবে শুরু হবে, সেদিন যাব। কিন্তু এই যে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আসছেন, দেখবেন একটা সময় এই ওরিয়েন্টেশন ক্লাসটাই আপনার জন্য কিন্তু একটা ট্র্যাকিং হয়ে কাজ করবে। হ্যাঁ, যারা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে কষ্ট করে আসছেন এবং যারা অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসের ইম্পর্টেন্স কি আমি এটা একটু আগে বলতে চাই। হ্যাঁ, কারণ অনেকে আমরা চিন্তা করি যে ওরিয়েন্টেশন ক্লাসটা করবো না, আমরা সরাসরি লেকচারটা শুরু করব। যারা আজকে প্রেজেন্ট আছেন অনলাইনে এবং অফলাইনে, আপনারা কিন্তু অলরেডি একটা টোটাল, যারা এই যে আমরা 6 মাস, আমি 1 বছর আগে পাশ করেছি, বাকি ভাইয়াপুরা 6 মাস আগে পাশ করেছে, ডক্টর আনিকা আরো আগে পাশ করে আসছেন, এই যে আমরা যারা এতগুলা মানুষ কথা বলবো, আমাদের এই এতগুলা বছরের একটা এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু আজকে এই কয়েক ঘন্টা শুনে যাচ্ছেন। তো আপনাদের একটা ওভারঅল আইডিয়া হচ্ছে যে আমার কোথায় একটা ডিফিকাল্টি ফেস, যেমন জলি আপু একটা ডিফিকাল্টি ফেস করেছে, হ্যাঁ একইভাবে প্রিয়াঙ্কা আপু একটা ডিফিকাল্টি ফেস করেছে, তো আপনি শুরু থেকেই বুঝে গেলেন, জেনে গেলেন যে এই জায়গায় আমাদেরও খেয়াল রাখতে হবে। এবং পুরো পড়ার যে সিস্টেমটা, টপিক কি মানে কি কি বই আমাকে পড়তে হবে, পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকতে পারে, কি কি জিনিসপত্র আমাকে কভার করতে হবে, হ্যাঁ অস্কি থাকবে, রিটেন এসবিএ থাকবে। তো এই জিনিসটা কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে সবসময় ব্রিফ করে দেই। এরপর আমরা লেকচারে যখন চলে যাব, তখন আমরা হচ্ছে মেইনলি পড়াটায় ফোকাস করব। তো তখন অনেকে হয় কি, যারা ওরিয়েন্টেশনটা করেন না, তখন তারা হচ্ছে ট্র্যাক বুঝেন না যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কি কি দিক নির্দেশনাটা। তো এইটা সব থেকে জরুরি। এই জন্য আমি বলবো, যারা নেক্সট জুলাই মিড টার্ম পরীক্ষায় অ্যাপিয়ার করতে চান, সেটা আমাদের এখানে এনরোল করে হোক বা যেভাবে হোক, অবশ্যই আপনারা আগে একটা দিক নির্দেশনা কালেক্ট করবেন, এবং এই দিক নির্দেশনাটা হচ্ছে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা। অবশ্যই ওয়েলকাম যারা জেনেসিসে আসবেন। আচ্ছা, তো সবাই আসলে অনেক সুন্দর করে অনেক কথা বলে ফেলছেন, আমাদের ভাইয়া পুরা অনেক সুন্দর করে এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এবং আনিকা অলরেডি খুব সুন্দর করে আপনাদেরকে ব্রিফ করে ফেলছেন অলরেডি, যে আপনাদের টপ মানে কি কি বই কভার করতে হবে এবং কি কি থাকবে। এখন এর বাইরে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আমাদের আরো কিছু প্রবলেম আমরা কোথায় ফেস করি। হ্যাঁ, প্রবলেম গুলো কোথায় হয়? প্রথম প্রবলেম হচ্ছে, দেখবেন যে আগে যখন আপনি পার্ট 1 দিতেন, যখন দিয়েছেন আপনি ফ্রি, এমনও দিন গেছে আমাদের না যে আমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা করেছি, তখন একটা ফ্যামিলি সাপোর্ট থাকে। এখন কিন্তু আপনি চাইলেও একটা ট্রেনিং ছেড়ে দিয়ে পড়তে পারবেন না।
আপনি হয়তো প্যারালালি কোনো জব কেউ করলে বা প্যারালাল কোনো কাজ করলে সেটা ছাড়তে পারবেন, বাট ট্রেনিং ছেড়ে তো আর পরীক্ষা দেওয়া পসিবল না। তো এই যে ট্রেনিং করা, এবং এখন আমরা যে একটা বয়সের স্টেজে চলে আসছি, সবার ফ্যামিলি লাইফ আছে, তো ফ্যামিলি রেখে, ডিউটি রেখে যেইটুকু টাইম পাওয়া যায়, এটা আসলে নট এনাফ। হ্যাঁ, এনাফ টাইম না। এখন এই অল্প সময়টুকু আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারবো? দেখা যাবে কি আপনি আসলে পারবেন, এমন না, আমি এটা বলবো না কখনোই যে আমরা মানে জেনেসিস ছাড়া আমি পাস করতে পারবো না। হ্যাঁ, হয়তো পারবেন ডেফিনেটলি, কিন্তু জেনেসিস আপনাকে হচ্ছে সহায়ক হয়ে কাজ করবে। যেই জায়গাটাতে আপনার সময় নষ্ট হতো, আপনি হয়তো বা 6 মাসে কাভার আপ করতে পারলেন না, জীবন থেকে 6 মাস চলে যাবে যদি একবার স্লিপ অফ হয়। তো আমাদের এটা থাকবে যেন আপনাকে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার সময়ের পরিমাণটাকে কমায় এনে আমরা গুছাই দিয়ে আপনাকে পরীক্ষাটা যেন উত্তর দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে। হ্যাঁ, এখন আরো কয়েকটা ডিফিকাল্টিস বলি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার ডিফিকাল্টিস হচ্ছে, আমরা যখন 2 বছর আগে বা 2 বছর আগে যখন আমরা পার্ট 1 দিয়ে আসছি, তখন কি হয়েছিল এখানে, আমরা শুধু এসবি আর এমসিকিউ অ্যান্সার করতাম। জিনিসটা কেমন ছিল, পড়া থাকলে চোখে দেখলে চেনা যায়, হ্যাঁ এটা তো ছিল। এখন ডিফিকাল্টিস কি হবে জানেন, এমবিবিএস ফাইনালের পর থেকে আর জীবনে কোনো রিটেন পরীক্ষা দিয়েছেন কেউ? দেয়া হয় নাই, তাই না? অনলাইনে যারা আছেন বলেন, কেউ দিয়েছেন? দিয়ে থাকলে আমরাও জানতে চাই কি পরীক্ষা রিটেন দিয়েছেন এর মধ্যে। আমার ধারণার মধ্যে আর তেমন কোনো, মানে বিসিএস যদি কেউ না দিয়ে থাকে, রিটেন কোনো পরীক্ষা দেওয়া হয় নাই। এই যে এমবিবিএস লাইফের পর থেকে এতগুলা বছর জীবনে চলে গেছে, আমরা কিন্তু রিটেনের অভ্যাসে চলে গেছে। এখন দেখবেন আপনি একটা বক্সে 7টা কজোলজি আছে, আপনি জাস্ট মুখস্থ করেন, আপনার মনে হয় আপনি সব পারেন, আপনি লিখতে বসেন, বিলিভ মি 4টার পর আর মনে পড়বে না আর কি ছিল, কোনোভাবে মনে পড়বে না। এটা একটা। 2 নম্বর হচ্ছে, যখন আপনাকে প্রশ্ন দেয়া হবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা টাইম ইন্টারভালের মধ্যে শেষ করতে হবে আপনাকে। হ্যাঁ, একটা টাইম লিমিট আছে। 20টা কোশ্চেন থাকে রিটেনের ক্ষেত্রে। তো এসবিও তো অলরেডি বলেছে আনিকা যে 50টা কোশ্চেন থাকবে, 2 মিনিট করে টাইম, সেটার জন্য ফিক্স, যেমন আমরা পার্ট 1 করতাম ঠিক সেরকমই। রিটেনে গিয়ে কি হবে, আপনার 4টা পেপার থাকবে, প্রতি পেপারে 4টা করে, প্রতি পেপারে হচ্ছে আপনার 5টা করে কোশ্চেন থাকবে, তার মানে এরকম 20 নাম্বার 5 করে এরকম আপনার ইয়া থাকবে। তো এখন এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য টোটাল সেটে হচ্ছে 4টা, 4 5 20টা কোশ্চেন থাকবে, আপনার সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে এই 3 ঘন্টা সময়কে যদি আমরা ইউটিলাইজ করতে চাই, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার টাইম লিমিট হয় প্রায় 9 মিনিটের মতন। বাট ভেরি স্যাড যে আপনি কিন্তু 9 মিনিট পাবেন না, আপনার সিস্টেম লস হবে। এখন ওই 6.5 7 মিনিটের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার করতে গেলে কিভাবে আপনি শুরু করবেন, কি করবেন, এই থিঙ্কিং প্রসেসটা যদি ফ্রম দ্য বিগিনিং না থাকে, এটা কিন্তু পসিবল না যে আমি হুট করে হলে গেলাম আর আমি গিয়ে লিখে চলে আসলাম, ব্যাপারটা এমন না। তো এই জন্য এই যে লেখার প্যাটার্নটা, এই প্র্যাকটিসটা আমরা এখানে করাই দিব। এবং অলরেডি আমাদের ভাইয়া খুব সুন্দর বলছেন যে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা মেনটেন রাখার। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, এবং আমি এটা বলতে চাই যে আমাদের এই কোশ্চেন করার জন্য আলাদা একটা মেন্টর প্যানেল থাকে, যারা শুধুমাত্র কোশ্চেন নিয়ে স্টাডি করে। বিসিপিএস এর কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করি। প্রতি বছর বছর বিসিপিএস এর প্রশ্নের ধারার চেঞ্জের সাথে সাথে আমাদের জেনেসিস এর প্রশ্নের ধারাও কিন্তু চেঞ্জ হতে থাকে, এটা একটা বিশেষ বিষয়। এবং আমাদের ক্লাসগুলো যে হয়, এই ক্লাসগুলোও কিন্তু দেখা যায় যে আমাদের এক একটা মেন্টর প্যানেল আলাদা, যে এই ক্লাসটা নিচ্ছে সে দীর্ঘদিন যাবত এই ক্লাসটাই নিচ্ছে। এবং আমি বলতে পারবো, যেমন আমার একটা এক্সাম্পল, আমি যে ক্লাসটা নেই এটা আমি 2 বছর ধরে পার্ট 1 ক্লাস নিতাম। তো পার্ট 1 2 বছর পড়াই, এখন আমি এই টপিকটা মিড টার্মে পড়াই। তো আমার পার্ট 1 পড়াতে যে যেমন আমার এসবি এর একটা ভালো ওরিয়েন্টেশন থাকে, যেখান থেকে কোনো লাইন বাদ দেওয়া যাবে না, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এইখান থেকে রিটেন হলে আমাকে এভাবে কভার করতে হবে, ক্লিনিক্যাল থেকে আমার এই জিনিসটা কভার করতে হবে। তো এরকম দেখা যায় যে, যেমন হয় না, যেমন কার্ডিওলজিস্টের কাছে আমরা রেফার করি, যে সে তো পিওর কার্ডিওলজিস্ট, সে ভালো জানবে। তো সেরকম এখানে সবাই আসলে কিছুটা এরকম স্পেশালিটি ভাগের, যে যেটা ক্লাস নেয়। এবং এমনও আছেন যারা আমাদের যেই স্পেশালিটিতে বেশি রিকগনাইজ, যে যেখানে বেশি কাজ করে, সেখানে তাকে ওই ক্লাসগুলো বেশি দেওয়া হয়, কারণ সেটা জানো বেশি। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই চেষ্টা করি জেনেসিস এর, এটা সবসময় মোনালি ভাই আমাদের উপরে থেকে এটা মেনটেন করার চেষ্টা করা হয়। তো লিখতে যে এই যে আটকে যাওয়া, এই প্রবলেমটা থেকে বের করে আসার জন্য আমরা সবসময় চেষ্টা করি পরীক্ষা পদ্ধতিটাকে একটা রেগুলার বেসিসে চেঞ্জিং এর মাধ্যমে আপনাদেরকে একটা সবসময় একটা রেগুলার সেট আপের মধ্যে ফেলি, যেন আপনারা কঠিন প্রশ্ন হলেও অ্যাডজাস্ট করতে পারেন, আবার ইজি প্রশ্ন হলেও যেন অ্যাডজাস্ট করতে পারেন। এখানে এসে পরীক্ষা দেওয়ার কথা অনেকেই বলছেন, আমিও একই কথা বলবো, কারণ হচ্ছে বাসায় বসে আপনি অনলাইনে বসে বই বন্ধ করে যতই পরীক্ষা দেন না কেন, সেই এনভায়রনমেন্টটা কখনো ক্রিয়েট হয় না। এখন আমি যদি আপনাকে বলি, আপু বাসায় বসে আপনি 10টা ইসিজি প্র্যাকটিস করেন, আর এখানে এসে আপনি 10টা স্টেশনে 10টা ইসিজি দেখে লিখবেন, দুইটার এনভায়রনমেন্ট আলাদা, দুই জায়গায় ব্রেনের থিঙ্কিং লেভেল আলাদা হয়ে যাবে। হ্যাঁ, বাসায় মনে হবে একটু আটকে গেছে, আচ্ছা একটু বইটা উল্টে দেখে নেই, এখানে সে সুযোগ নাই। তো বাসার আর এখানে অবশ্যই ডিফারেন্স, অবশ্যই এখানে এসে ক্লাস করাটা
এবং পরীক্ষা দেওয়াটা অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে আপনারা যেহেতু লং ব্যাচে আসছেন, লং ব্যাচে আপনাদেরকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। আপনাদের অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে এখানে কিভাবে পড়বো, জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করবে, বা ওয়াই জেনেসিস, কেন জেনেসিস আসছে। আচ্ছা, আপনাদের জন্য প্রথমত হচ্ছে রেগুলার ক্লাস থাকবে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা সিস্টেমকে ভাগ করে রেগুলার ক্লাস থাকবে। এই ক্লাসগুলা ডেভিডসনের উপরে ভিত্তি করে নেওয়া হবে, এবং অবশ্যই যদি ডেভিডসনের বাহিরের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় রিগার্ডিং ওই টপিকস বা চ্যাপ্টার, সেটা মেন্টর আপনাকে প্রোভাইড করে দিবে। এটার জন্য আপনার ওয়ারিড হওয়ার দরকার নাই যে এর বাইরে আমি আর কি পড়বো, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে বুঝাই দেওয়া বা হচ্ছে টোটাল জিনিসটাকে সামারাই করে দেওয়া এবং দাগিয়ে দেওয়া, ডেভিডসনটাকে রেডি করে দিবে। এবং এর সাথে প্রিভিয়াস বছরের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু ক্লাসের মধ্যেও আমরা ডিসকাস করি এবং আমরা আলাপ করে দিই যে এরকম প্রশ্ন আসছে, তো এটার প্যাটার্ন এরকম হবে। যেমন আমি আমার ক্লাসে বলতে পারবো যে আমি গত বছরের যত প্রশ্ন আসছে আমার টপিকসে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাই দিতে। তাতে করে হবে কি, ওই চ্যাপ্টারটা পড়তে যে আপনারা কিন্তু একসাথে টোটাল বিসিবিএস এর কোশ্চেনটাও সলভ হয়ে গেল, আপনার একটা আইডিয়া হয়ে গেল। এরপরে নিজে পড়তে যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আচ্ছা ফার্দার আমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এখন এই জিনিসটা যদি আপনি বাসায় একা বসে বসে চিন্তা করেন হবে, বাট অনেক ডিলে হবে। আপনার মনে হবে আমি আজকে কোশ্চেন সলভ করতে যাই, এভাবে আপনার শুধু কোশ্চেন নিয়েই বসে থাকবেন, দেরি হয়ে যাবে, পড়া পিছিয়ে যাবে। তো এইটা একটা সুবিধা যেটা আমরা চেষ্টা করি আপনাদেরকে দিতে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের জন্য একটা পরীক্ষার এক্সাম থাকবে। অবশ্যই আপনারা এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন, এবং এক্সামের পরে কারো যদি মনে হয় যে না আমার এই জিনিসটা তো ক্লিয়ার হয় নাই, তো সুবিধা কি, প্রথম দিন তো পড়ে আসেন নাই, জাস্ট ক্লাস করে গেছেন, এরপরে পড়ে এসে এক্সামে বসবেন। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে সেটা সলভ ক্লাসেস মেন্টর থাকবেন, সেক্ষেত্রে আপনারা আরো যদি কোনো কোয়েরি থাকে সেটা সলভ করতে পারবেন। প্রত্যেকটা টপিকের এরকম ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য কিছু ফিডব্যাক সেশন থাকে, যেটাকে আমরা বলি ব্রেন স্টর্মিং। যেমন আসলে মিড টার্মে তো সিলেবাস অনেক, এটা তো বারবার শুনে আসছেন না, অনেক সিলেবাস। এবং এই যে ফ্যামিলি টাইম মেনটেন করা, তারপরে হচ্ছে ডিউটি আওয়ার মেনটেন করা, এই সব মেনটেন করে দেখা যায় যে অনেক সময় আমাদের আসলে পড়াগুলা হালকা পাতলা কোনো রকম পড়া হয়, বারবার রিভাইজ করার টাইম থাকে না। তো আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে আমরা এই জিনিসগুলাই আরেকবার একটু রিক্যাপ করা যায়, যে আপনার 4টা-5টা চ্যাপ্টার পড়া হয়ে গেছে, এই 5টা চ্যাপ্টার নিয়ে আপনি তো পড়ে ফেললেন, হয়তো বা সলভের সময়ও কোনো কিছু আপনার আরেকটু ক্লিয়ার দরকার হওয়া ছিল বা আপনি হতে পারেন নাই, সেটার জন্য সেই ফিডব্যাক সেশনটা বা সে আমাদের যে ব্রেন স্টর্মিং সেশন, সেখানে আপনি আরো যদি মনে হয় যে না আমি আরেকটু জানতে চাই, আমার আরেকটু কোয়ারিটা ক্লিয়ার করতে হবে, সেই সুযোগ থাকবে। তাতে করে হবে কি, দেখেন আপনি কিন্তু জাস্ট জেনেসিসের সাথে বসে ক্লাসটা করে গেলেন, পরীক্ষা দিলেন, সলভ ক্লাস করলেন, ফিডব্যাক ক্লাস করলেন, আপনি না চাইলেও কিন্তু আপনার ডিফিউশনের মাধ্যমে আপনার ব্রেনে কিন্তু অনেক ইনফরমেশন অলরেডি চলে যাচ্ছে। এবং এর সাথে থাকবে আপনাদের কিছু রিভিউ এক্সাম। শুধু যে আপনি ফিডব্যাক সেশন করবেন তা না, ফিডব্যাক সেশনটা করার পরে আপনি হচ্ছে সেই 4-5টা টপিক একসাথে করে এরকম 3টা রিভিউ পরীক্ষা নেওয়া হবে। সেই 3টা রিভিউ পরীক্ষাতে আপনি এতদিন তো একটা করে সিস্টেম পরীক্ষা দিয়েছেন, তো একটা পরে পরীক্ষা দেওয়া খুব ইজি। এরপর আপনি 5টা চ্যাপ্টার পরে আবার ওটার উপর পরীক্ষা দিবেন। তাহলে আপনাকে আমরা স্লোলি অ্যাডজাস্ট করে দিচ্ছি যে আপনি আস্তে আস্তে বড় সিলেবাসে কভার করতে পারবেন, কারণ পরীক্ষা দিতে আমাকে টোটাল ডেভিডসন একদিনের মাথায় নিয়ে বসতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের থাকবে হচ্ছে মডেল টেস্ট। তার মানে ক্লাস গেল, রেগুলার এক্সাম যাবে, এরপর আপনাদের ফিডব্যাক সেশন যাবে, এরপরে রিভিউ এক্সাম যাবে, দেন ফাইনালি আপনারা যখন একদম শেষ প্রান্তে পৌঁছে যাবেন তখন হবে আপনাদের মডেল টেস্ট। মডেল টেস্ট হবে 2টা, দ্যাট মিনস 4টা ভাগে ভাগ হবে। হ্যাঁ, এসবিএ, এসএকিউ। মডেল টেস্টের সিলেবাসকে 2 ভাগ করে দেওয়া হয়, একদম টোটাল সিলেবাসকে হাফ করে, ফার্স্ট হাফের এসবিএ একদিন, রিটেন একদিন, আবার সেকেন্ড হাফের এসবিএ একদিন, রিটেন একদিন। তাহলে আপনার প্রথম অ্যাডজাস্টমেন্ট হলো একটা চ্যাপ্টার দিয়ে, তারপর অ্যাডজাস্টমেন্ট হলো 5টা চ্যাপ্টার দিয়ে, তারপর অ্যাডজাস্টমেন্ট হলো ডিভিশন হাফ দিয়ে, এবং ফাইনালি একটা ফাইনাল মক টেস্ট একদম বিসিপিএস স্ট্যান্ডার্ড, সেখানে হবে ফুল সিলেবাস আপনি একদিন পরীক্ষা দিবেন, জাস্ট লাইক বিসিপিএস। এখন দেখেন আপনি বাসায় বসে যতই পড়েন, চিন্তা করেন আমি বাসায় বসে বসে পড়ে ফেলবো, হয়ে যাবে, এখানে এসে যে আপনি যারা এই যে অলরেডি আমরা যত এক্সপিরিয়েন্স শুনলাম সবাই কিন্তু এর মধ্যে দিয়ে গেছে, যার কারণে কি হয় আমাদের জন্য পড়াটা অনেক ইজি হয়ে যায়, অল্প অল্প পড়েও দেখা যায় যে এর মধ্যে দিয়ে কাভার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের, আমি বলবো যে এটা আপনাদের, যেহেতু আপনারা লং ব্যাচে আছেন আপনাদের অনেকের কোয়েরি ছিল বা থাকতে পারে, এই জন্য আমি এটা একটু বলে দিলাম যে কিভাবে আমরা আসলে অ্যাপ্রোচ করব। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন যে শুধুমাত্র জেনেসিসের সাথে থেকে পড়াশোনাটা করলে, জাস্ট সিলেবাসে মেনটেন করে পড়লে, আমাদের রুটিনটা ফলো করলে 4 থেকে 5 বার, এটা আমি বলতে পারবো যে আমার নিজের 5 বার রিভিশন হয়েছিল। যেখানে মিড টার্মের আগে ডিউটি করে সময় পাই না, আমরা বলি যে 2 বার রিভিশন কেমনে দিব, সেখানে 4 থেকে 5 বার রিভিশন পসিবল, শুধুমাত্র সিলেবাসটা আমাদের সাথে যদি মেনটেন করতে পারেন। হ্যাঁ, এর জন্য অবশ্যই আপনাদেরকে রেগুলার থাকতে হবে,
মানে আজকের ক্লাস যেটা হবে আপনি আজকের ক্লাসটা আজকেই করে ফেলবেন, যেভাবেই হোক একদিনের মধ্যে শেষ করে ফেলবেন, কোনো পড়াকে পেন্ডিং করবেন না, পেন্ডিং করলেই পিছিয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আমার পক্ষ থেকে বলার। আর বাকি যদি কোনো কিছু থাকে, আমি যদি কোনো কিছু মিস করেছি, আমি সেটা আমাদের আরেকজন এক্সপার্ট প্যানেল মেন্টর বসে আছেন রাফি, উনি কভার করে দিবেন বাকিটা। তো আমার এতটুকুই বলার ছিল। এখন এই পর্যায়ে আপনাদের কারো আর কোনো কিছু আমার কাছে জানতে চাওয়ার আছে? অনলাইনে যারা আছেন আপনাদের কারো কিছু জানার আছে? আচ্ছা, যদি জানার থাকে এখন না বললেও অসুবিধা নেই, আমরা সেশন শেষে মেন্টরদের সবার কথা শেষ হলে আমরা আপনাদের প্রশ্ন উত্তরটা নিব, অসুবিধা নেই। তো আমি এ পর্যায়ে শেষ করছি। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। তবে ওই একটাই কথা, সুন্দর করে সবাই সব এক্সপিরিয়েন্স শেয়ারারে বলে গেলেন যে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে আস্তে আস্তে পড়তে হবে। প্রথম দিকে শুরু করলে মনে হবে যে আমার দ্বারা হবে না, এত পড়া, এতদিন পরে পড়তে বসছি, এত হিউজ কন্টেন্ট, বাট দেখবেন যে স্লোলি এটা ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। সবার হয়েছে, আমাদের হয়েছে, আপনাদেরও হবে। তো আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ নাদিয়া জামান আপু, এত সুন্দর করে আমাদের লং ব্যাচ 2025 পরীক্ষার্থীদের জন্য এত সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। এরপর আমি আমার পরবর্তী মেন্টর মুতাসিম বিন আহমেদ ভাইয়াকে রিকোয়েস্ট করব আমাদের পরীক্ষার্থীদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ হৃদয় আপুকে। আহ, আমি ডক্টর মোতাসিম বিন আহমেদ। আমি 2024 জানুয়ারিতে মিড টার্ম পাস করি। এখন বর্তমানে বিএসসি এর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে এইচএমও হিসেবে আছি। তো প্রথম কথা হচ্ছে যে সবাই অনেক কিছু শুনলেন, অনেক কিছু আইডিয়া পেলেন। সো প্রথম আমার পার্সপেক্টিভ যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা যেহেতু অনেকদিন পরে একটা পরীক্ষার আবার প্রস্তুতি শুরু করবেন, সো লং ব্যাচে এটা আপনাকে হেল্প করবে হচ্ছে যে এই যে আপনি শুরু করার টাইমে যে একটা স্লো প্রসেস থাকবে, বা আপনি প্রথম দিকে শুরু করতে একটু কোপ আপ করতে যে সময়টা লাগবে, সেটা লং ব্যাচের মাধ্যমে আপনি কোপ আপ করে নিতে পারবেন। বা লং ব্যাচে আপনি এন্ট্রি নিলে জিনিসটা দেখা যাবে যে প্রথম দিকে বুঝতে যে সময়টা লাগে সেই সময়টা পরবর্তীতে আপনি কাভার আপ করে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় যে এফেক্টিভ একটা জিনিস। কারণ আপনি যখন 3 মাস ব্যবধানে বা 4 মাস ব্যবধানে একটা প্রস্তুতি শুরু করবেন, আর যখন একটা 7-8 মাসের ব্যবধানে প্রস্তুতি শুরু করবেন, অবভিয়াসলি 7-8 মাসের প্রস্তুতিটাতে হচ্ছে যে আপনি আস্তে ধীরে বুঝে শুনে আগাতে পারবেন, সময়টা আপনার কাছে পাবেন। ঠিক আছে, সো রিটেন, তারপরে হচ্ছে এসবিএ, দেন অসপি, অস্কির কথা বলা হয়েছে। তো মাঝে সব তো আপনাদের আইডিয়া হয়েছে। একটু আমি জাস্ট এখানে একটু বলি যে এসবিএ পড়ার ব্যাপারটা, যে ডেভিডসনের কথা বললো, এসবিএ এর ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট। এসবিএ এর ব্যাপারটা 1 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে এসবিএ তে ভালো একটা মার্কস পাওয়া লাগবে, এসিকিউ তেও ভালো একটা মার্কস পাওয়া লাগবে, দুইটা কম্বিনেশন 120 হবে। আপনারা জানেন নাকি জানি না, দেখা যায় যে এসিকিউর কিছু প্রশ্ন থাকে ডায়াগনস্টিক ভ্যালু হিসেবে, যে এটা ডায়াগনোসিস কি। আপনি যদি এসিকিউতে ওই ডায়াগনোসিসটা ভুল করেন, ওখানে কিন্তু আপনি আর মার্কস পাবেন না। ঠিক আছে, সো এই হিসেবে এসবিএটার ইম্পর্টেন্স আরো বেশি বেড়ে যাচ্ছে। আপনাকে এমন ভাবে পড়তে হবে যাতে আপনি ডায়াগনোসিসটা ভালোভাবে বুঝতে পারেন, কারণ এটা বোথ এসবিএ দেন হচ্ছে এসিকিউর প্রায় অ্যারাউন্ড 12 to 14 রিটেন কোশ্চেনে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা টপিক থেকে আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে যে আপনার গাইডলাইন। ঠিক আছে, আমাদের যদি বলি সময় হোক অসময় হোক, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গাইডলাইন সেটা হচ্ছে টিবি গাইডলাইন 1 নম্বর। এছাড়া সিজনাল রয়েছে ডেঙ্গু, তারপর হচ্ছে স্নেক বাইটের যে গাইডলাইন আছে, গত সেশনের জন্য হিট স্ট্রোকের গাইডলাইনটা ইম্পর্টেন্ট ছিল। সো ইট ডিপেন্ডস অন দ্য টাইম শিডিউল, কখন আপনার পরীক্ষাটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার গাইডলাইনটা ইম্পর্টেন্ট। সো গাইডলাইনেরও একটা গুরুত্ব আছে, কারণ গাইডলাইন থেকে এসবিএ তে প্রশ্ন আসে, এসিকিউ তে প্রশ্ন আসে। ঠিক আছে, এবং লাস্ট সেশনে স্নেক বাইট অ্যান্ড হিট স্ট্রোক দুইটা থেকে প্রশ্ন আসছিল। এর আগের সেশনে যখন আমরা পরীক্ষা দিছি ওখানে ডেঙ্গু নিয়ে প্রশ্ন আসছিল। ঠিক আছে, সো গাইডলাইন ইজ ইম্পর্টেন্ট। তো দেখেন আপনাদের কোয়ান্টিটিস কিন্তু বাড়তেছে, আপনি ডেভিডসন পড়বেন, তারপর হচ্ছে আপনি জলিসের অসপি বই পড়বেন, তারপর গাইডলাইন পড়বেন। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে এক্সামিনেশনও করা লাগবে। তো অনেকদিন পরে পরীক্ষা দিবেন,
যাদের ক্ষেত্রে অনেকদিন পরে পরীক্ষা আসতেছে এসিকিউর একটা প্রিপারেশন নেওয়া, এবং মোস্ট অফ দ্য কেসে মানুষজন এসিকিউটা নিয়েই হচ্ছে ডিফিকাল্টি ফেস করে, যে আমরা এসিকিউর লেখাটা কিভাবে লিখবো। আপনি এসবিএ হয়তোবা আমরা পড়ানোর পরে সেটা মাথায় ঢুকে যাবে, বা আপনারা ট্রাই করলে জিনিসটা চলে আসবে, কিন্তু এসিকিউর যে প্যাটার্ন, লেখার যে প্যাটার্ন, মোস্ট অফ দ্য টাইমে মোস্ট অফ দ্য কেস পার্সন আপনার এই জিনিসটাতেই ডিফিকাল্টি ফেস করে। যে একটা এসিকিউ আমরা হচ্ছে যে 3টে ইনভেস্টিগেশন লিখতে বলছে, আমরা কি লিখবো, 3টে ট্রিটমেন্ট লিখতে বলছে, আমরা কি লিখবো, ঠিক আছে, বা দেখা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট লিখতে বলছে, আমরা কোনটা লিখবো। এখানে এসিকিউটা যেহেতু হচ্ছে আপনার নতুন, এটা নিয়ে সবার বেশি প্রশ্ন থাকে, এটা গুছানো থাকে না, এটা নিয়ে সবার আইডিয়া কম থাকে। আচ্ছা, তাহলে এসবিএ এসিকিউ দুটাই গেল। এসবিএ কেন ইম্পর্টেন্ট সেটা বলা হলো। আমাদের এই লং ব্যাচে হচ্ছে অস্কি যে পয়েন্টগুলো আছে সেগুলো মোটামুটি কাভার আপ করে দেওয়ার ট্রাই করা হয় যতটুকু পারা যায়। যে অস্কির জন্য যেসব এক্সামিনেশন, বা অস্কির জন্য হচ্ছে যে আমাদের যে এক্স রে আলাদা, সিটি স্ক্যান, এমআরআই আলাদা, দেন হচ্ছে আপনার ইসিজি আলাদা, সবগুলো আলাদা আলাদা ক্লাস হবে। এটা আরেকটা বড় পয়েন্ট, কারণ আপনি 1 সপ্তাহ পর পরে পরীক্ষা দিবেন, 1 সপ্তাহ ধরে আপনি একটা সিস্টেম পড়বেন, বা অস্পির ক্ষেত্রে আপনি একটা টাইপ করবেন যে এক্স রে পড়তেছেন বা আজকে ইসিজি পড়তেছেন। তো এই লম্বা সময়টা হচ্ছে যে আপনাকে হেল্প করবে। যখন ওই 3-4 মাসের গ্যাপে চলে আসবে তখন দেখা যাবে যে এই জিনিসগুলো আপনার একবার পড়া হয়ে গেছে। আপনি 3-4 মাস একবার রিভিশন মানে পড়ে ফেললেন পুরোটা, লাস্ট 2-3 মাস বা যেটা গ্যাপ থাকে সেখানে আপনি রিভাইজ দিতে পারলেন। রিভাইজটা হচ্ছে যে পরবর্তীতে আপনাকে পাশের জন্য হেল্প করবে। আচ্ছা, লাস্ট যেটা বলবো আমি, সবাই মোটামুটি সবকিছু বলে ফেলছে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস আপনাকে পড়তে হবে। এমন না আপনি আজকে 7-8 ঘন্টা পড়লেন, নেক্সট 2-3 দিন পড়লেন না, এটা যাতে না হয়। আপনি ওয়ার্ডে আছেন, আপনি বাসায় আছেন, আপনি যেখানে আছেন, আপনি পড়ার চেষ্টা করুন। ওয়ার্ডে থাকলে পড়াটা যেহেতু যদি কম হয় ওখানে এক্সামিনেশন করবেন, সেটা বাদ দিলাম, আপনি একটা এক্স রে নিয়ে চেষ্টা করবেন এটাকে রিড করার। ওখানে যে ফাইন্ডিংস আছে ওটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, ওই রিলেটেড প্রশ্ন কি হতে পারে, জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ট্রাস্ট মি। একটা ইসিজি সব জায়গায় থাকে, আপনি ওটা দেখবেন, দেখে যদি ফাইন্ডিংস থাকে ওটা ট্রাই করবেন কিভাবে এটা ডায়াগনোসিস হয়েছে, এখানে ফাইন্ডিংস গুলো কি সেগুলা। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো বলতেছি এগুলো কিন্তু খুব হেল্পফুল, ঠিক আছে। আর তারপরে যখন বাসায় আসবেন 1-2 ঘন্টার একটু পড়ার চেষ্টা করুন। 7 দিনের যে আপনার সিস্টেম, যখন আমরা হচ্ছে যে গুছাই দিব ক্লাসে যে এই সিস্টেম আপনারা এখান থেকে এই জিনিসগুলো পড়বেন, ঠিক আছে। যেমন আমি যদি একটা ছোট একটা এক্সাম্পল দিতে চাই, যেমন দেখা যায় কুশিং সিনড্রোমটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কুশিং সিনড্রোমের কি আসবে না আসবে তার থেকে মানে এটা জানার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি, আগে আমরা যখন পড়তাম যে এটা ডায়াগনোসিসের জন্য আমাদের কি ইনভেস্টিগেশন লাগবে, এখন দেখা যাবে যে ওই পয়েন্টটা বাদ থাকবে। এরপরে যে এটা কি প্রাইমারি সোর্স থেকে আসতেছে না সেকেন্ডারি সোর্স থেকে আসতেছে, প্রাইমারির জন্য আসার জন্য কোন ইনভেস্টিগেশন, সেকেন্ডারি থেকে আসার জন্য কোন ইনভেস্টিগেশন, এই জিনিসগুলা আপনার ইম্পর্টেন্ট। আপনি হয়তো দেখা যাবে যে আগেরটা পড়তেছেন যে কুশিং সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আমরা এই দুইটা টেস্ট করি শেষ, না, এখন থেকে এর পরেরটাও আমাদের ভালো মতো জানা লাগবে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমি যখন পড়াটা আপনাদের বা আমরা যখন পড়াটা আপনাদের জন্য গুছাই দেব, তখন আপনাকে ওই 3-4 ঘন্টার জায়গায় আপনি 1 থেকে 2 ঘন্টা ইউজ করবেন, যেটা আপনার পড়ার জন্য লাগবে, ডেইলি পড়ার জন্য। সো এভাবে করে করে যখন আপনি একটা হোল সিলেবাস কভার করে ফেলবেন বেশি সময় আপনার লাগবে না। এই জন্যই হচ্ছে লং ব্যাচের গুরুত্বটা অনেক বেশি। আগে থেকে প্রিপারেশন নিলে সময় বেশি নিতে হয় যে কোপ আপ করার জন্য, কারণ একটা গ্যাপ পড়ে যাওয়ার পরে আপনি ফাস্ট পড়তে পারবেন না। এখন ফাস্ট পড়ার জন্য হচ্ছে যে এটা ডিফারেন্ট কেসে হতে পারে, ডিফারেন্ট মানুষের কেসে, বাট ফাস্ট পড়ার জন্য আপনাকে একটু সময় নেওয়া লাগবে। একটা 2-3 মাসের একটা আস্তে আস্তে পড়তেছেন, তারপরে হচ্ছে যে ফাস্ট পড়তে পারবেন, কারণ আপনি জানেন কি পড়তে হবে। যখন জানবেন তখন পড়াটা ফাস্ট হয়ে যাবে। ওই প্রথম 2-3 মাসেই হচ্ছে যে আপনি জানবেন, সেটাই হচ্ছে যে আমাদের জেনেসিস মিড টার্ম থেকে ওভাবে আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুতাসিম ভাইয়া এত সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি কিছু কথা বলতে চাই।
মেন্টর প্যানেল সম্পর্কে। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি দেখেছি যে এখানে মেন্টর প্যানেলরা আমাদের জন্য এত চেষ্টা করে, মানে তাদের শ্রম দেখে আমরা এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমার আসলেই মনে হয়েছে যে আমাদের না, তাদেরই যেন পরীক্ষা, স্পেশালি অসপি আর অস্কি ব্যাচগুলোতে। এজন্য আমি তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ এবং ওভারঅল জেনেসিসের প্রতিও আমি কৃতজ্ঞ। এবং সামনে যারা পরীক্ষা দিবেন, যারা জুলাই 25-এর ব্যাচে যারা এনরোল করেছেন, তাদের জন্য অনেক শুভকামনা। এবং তাদের জন্য আবারও বলতে চাই যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা পরীক্ষাগুলোর ক্লাসগুলো যেন অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন জেনেসিস সেন্টারে এসে দিতে পারেন। এবং আপনাদের সবসময় আপনাদের যে কোনো সমস্যায় সহযোগিতা আমাদের মেন্টর প্যানেল আছে। আপনারা অনলাইন অফলাইন যে কোনো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আপনাদের যে কোনো গাইডলাইন যেটাই লাগবে সেটা আমাদের জেনেসিস এখান থেকে দেওয়া হবে। এবং আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। অনলাইন অফলাইন কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারি, যেহেতু কারো ওখানে কোনো কোশ্চেন নাই। কোনো সমস্যা নেই, কারণ আমরা আপনাদের সাথে আরো 8 মাস আছি। সুতরাং আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো সমস্যা আমরা সবসময় সাথে আছি। সুতরাং আপনাদের জন্য শুভকামনা, এবং এই শুভকামনায় আমরা শেষ করছি আজকে আমাদের প্রোগ্রামটা। ধন্যবাদ।